ব্যথা করছে আর মনে হচ্ছে যেন এতদিন ধরে যা কিছু হয়েছে কিছুই মনে নেই। এক্সকিউজ মি স্যার, ওনার ব্লাড স্যাম্পলের রিপোর্ট চলে এসেছে। মিস্টার পাঠক, আপনি এখনো এই কেসের ডিফেন্স কাউন্সিল? আগে হ্যাঁ ইওর অনার। আদালতের কাজ শুরু করা হোক। জজ সাহেব, আমি এই কেসকে আগে নিয়ে যাওয়ার জন্য গজলের ভাই কনিষ্ককে কাঠগড়ায় রাখতে চাই। অনুমতি দিলাম। নমিয়া দেবীর বয়ান অনুযায়ী আপনি আনিশার গজলের জানলার বাইরে দাঁড়িয়েছিলেন। কি দরকার পড়েছিল আপনার? ওই রাতে সবার আগে যোগেশ ওখান থেকে চলে গিয়েছিল, আর ওর পিছু পিছু জেনিও ছুরি নিয়ে কোথাও যাচ্ছিল। আমার তখন সন্দেহ হলো, আর আমি ভাবলাম জেনি ছুরি নিয়ে কোথায় যাচ্ছে, ব্যাস আমি ওকে ফলো করলাম। তারপরে কি করলেন আপনি? তারপরে আমি ওখান থেকে চলে আসি। তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে অনিশ কাপুরের মৃত্যুর সাথে আপনার কোনো যোগ নেই? আমি আপনাকে জিজ্ঞেস করছি, কোন দাদা আছে যে তার নিজের বোনের স্বামীকে খুন করে নিজের বোনের ঘর নিজেই ভেঙে দেবে? আপনি আপনার বোনের অদ্ভুত কথাকে রিপিট করে ওর জীবন এমনিই বরবাদ করে দিচ্ছেন। কি বলছিলেন সেদিন আপনি? হত্যা যমরাজ করেছে। আমি বলতে চাইছি ওই লোকটাকে। অভয় শর্মা। ওর পুরো নাম হলো অভয় ইয়ামা শর্মা। তো অভয় ইয়ামা শর্মা আর অনিশ কাপুরের মৃত্যুর সাথে কি সম্পর্ক? আসলে ওই রাতে আমার বোন চিৎকার করতে করতে একটাই কথা বলছিল যে অনিশের খুন আর কেউ নয়, ঝুম। আর অভয় ইয়ামা শর্মা ওই রাতে আমাদের সঙ্গে ছিল। আর এটাকে আপনি নিশ্চয়ই কাকতালীয় ভাববেন না? তো অনিশ কাপুরের মৃত্যুর ফলে অভয়ের কি লাভ হতে পারে? এবার কি লাভ হতে পারে সেটা আপনি দেখুন, এটা আমার কাজ নয়। ইয়োর উইটনেস প্লিজ। কনিষ্কবাবু, আপনি বললেন যে আপনি যোগেশবাবু আর উজ্জয়িনী দেবীকে সেখান থেকে যেতে দেখেছিলেন। সেই সময় তাদের হাতে কোনো ছুরি বা কিছু ছিল? বা আগে না, ছুরি আপনি দেখেননি। এই শিশিটাকে তো আপনি চিনতে পারছেন নিশ্চয়ই? একদমই না, আমি এই শিশির ব্যাপারে কিছুই জানি না। এই শিশিটাকে আপনি চিনতে পারছেন না? ইওর অনার, এটা সেই শিশিটা যেটার মধ্যে বিষ ছিল, যা দিয়ে অনিশকে হত্যা করা হয়েছে। আর এইটা ফরেন্সিক রিপোর্ট এই বিষয়টাকে প্রমাণ করছে। আপনি বলছেন যে আপনি অনিশ আর আপনার বোনের ওই ঘরের বাইরে ছিলেন, আর আপনি সেখান থেকে উজ্জয়িনী আর যোগেশকে যেতে দেখেছিলেন, হত্যাটা করে পালিয়ে যাওয়ার সময় দেখেছিলেন। কিন্তু আমার মনে হয় যে সম্ভাবনা রয়েছে এরকম। না 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 না, এসব একদম মিথ্যে। সত্যি কি সত্যি না সেটাই তো খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কেননা আপনি তো জানতেন যে অনিশ সত্যি কথা বলার জন্য বেঁচে তো আর থাকবে না। এবার থামুন, আপনি যা খুশি বলছেন। আরে আমি অনিশকে কেন খুন করতে যাব? স্যার পাঠক, মোটিভ? মোটিভ ইওর অনার সম্ভবত ধন সম্পত্তি। যেরকমটা আমরা জানি যে কনিষ্ক আর গজল এরা দুজন অনাথ, তো এদের দেখাশোনা তো ওনার দাদা করতেন। তো এটা স্পষ্টই অনার যে অনিশবাবুর সঙ্গে বিবাহের পর অনিশবাবুর সমস্ত ধন সম্পত্তির উত্তরাধিকার তো ইনিই হবেন। তো উনি ভাবলেন বোধহয় কেমন হয় তাকে তাড়াতাড়ি সেটা করে দেওয়া হলে।
এই কারণে একজন ভাই এই ধন সম্পত্তি হাসিল করার জন্য তার বোনের স্বামীকে হত্যা করে ফেলে। এটা আপনি কি বলছেন? ও আমার বোন, আমার আদরের বোন, আর আপনি বলছেন ওর স্বামীকে আমি খুন করেছি? আমি আমার বোনের জীবন শেষ হয়ে যেতে কি করে দেখতে পারি? এই সময় তো আপনি আপনার বোনের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, কিন্তু সেই সময় আমার মনে হচ্ছে যে ওনার স্বামী জীবনের জন্য লড়াই করে যাচ্ছিলেন। তখন তো আপনি এরকম ধরনের কোনো সহানুভূতি সেদিন দেখাননি। কেন এরকমটা? আমি জানতাম যে সবাই আমাকেই সন্দেহ করবে, এই জন্য আমি ওখান থেকে পালিয়ে যাই, যাতে কেউ না আমাকে কোনোভাবে সন্দেহ করে। আর এমনিতেই আপনারা কাপুর সাহেব আর ওনার ফ্যামিলির মনোভাব দেখে নিয়েছেন আমার আর আমার বোনের সম্পর্কে। না, এগুলো তো আপনি বাচ্চাদের মতো অজুহাত দিচ্ছেন। সত্যিটা তো হলো এই যে আপনি প্রথম থেকেই অনিশকে হত্যা করতে চাইছিলেন, ওকে বিষ খাইয়ে। আর যখন আপনি সময় পেলেন, সুযোগ পেলেন, তখন আপনি ওর ঘরে গেলেন আর ওই শিশি থেকে বিষ খাইয়ে ওকে মেরে ফেললেন। ইয়োর অনার, ফরেন্সিক ল্যাব অনুযায়ী বিষ দুধের মধ্যেই ছিল। তাহলে মিস্টার পাঠকের কথা অনুযায়ী উনি অনিশের মুখে জোর করে বিষ ঢেলে দেয়, এই কথার কোনো মানে নেই। ইয়োনা সম্ভবত প্রথম থেকেই ওই দুধে ইনি বিষটা মিশিয়েছিলেন, আর যখন সেটার কোনো প্রভাব পড়ল না, তখন উনি ওই শিশির বাকি বিষটা ওনাকে খাইয়ে দিলেন। ইয়োর অনার, এরকমটা কেউ কেন করবে? এই কথার কি গ্যারান্টি আছে যে অনিশই সেই দুধটা খেত? গজলও সেটা খেতে পারতো। ওর ভাই বা ওকে কি কারণে মারতে যাবে? মিস্টার পাঠক, এখন আপনি কি বলবেন? এখন যা বলার ইয়োনার আমার পরবর্তী সাক্ষী সেগুলো বলবেন। অভয় জম শর্মা। সময়টা এরকমই, কিন্তু এরকম অদ্ভুত নাম আমি এই যুগে আগে শুনিনি, তাই জিজ্ঞেস করছি কেন? এটা আসলে আমার বাবার নাম ছিল, যা আমি আমার নামের সাথে জুড়ে নিয়েছি। আপনার বাবার নাম জম ছিল? আচ্ছা, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। তো মৃত্যুর দেবতা? আমার বাবা আমাকে বলতেন যে মৃত্যু শুধু শরীরের হয় না, সততা, বিশ্বাস আর করুণার মৃত্যুও আসলে এক ধরনের মৃত্যু। একদমই ঠিক কথা বলতেন আপনার বাবা, উচ্চ মার্গের লোক। যাই হোক না কেন, এখন বলুন যে এই অনিশের মৃত্যু সম্বন্ধে আপনার কি বক্তব্য? অনিশ আমার ছোট ভাইয়ের মতো ছিল। যাই হোক না কেন, এটা বলুন যে এই যে কনিষ্ক বাবু আর গজল দেবী আপনার ওপর দোষারোপ করছে হত্যার, এই বিষয়ে কি বলতে চাইবেন আপনি? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি জানি না এদের দুজনের কি হয়েছে। আমি তো একবার ওই ঘরের ভেতরে যাইনি। ইয়োর অনার, প্রসিকিউশনের কাছে পুরো ভিডিও আছে, যেটা অনুযায়ী তো অভয় শর্মা কোথাও যায়নি। মিস্টার পাঠক, আপনি কি অন্য কিছু জিজ্ঞেস করতে চান? ইয়োর অনার, আমি অভয় বাবুকে শুধু এটা জিজ্ঞেস করতে চাইবো যে যখন আপনি কিছু করেননি, তাহলে কি কারণ থাকতে পারে যে কনিষ্ক বাবু আর গজল দেবী আপনার উপর এই দোষারোপটা আনছে? আমি তো জানি না যে আসলে খুনিটাকে। এরা দুজন এখন কাকে বাঁচানোর জন্য সমস্ত দোষ আমার উপর চাপাচ্ছে সেটা আমি জানি না। আপনার কথায় তো কিছু কিছু সত্যি দেখতে পাওয়া যাচ্ছে। সম্ভব হয়তো এটা যে কনিষ্ক বাবুই আসল হত্যাকারী আর নিজেকে বাঁচানোর জন্য আপনার উপর এই অভিযোগটা আনছেন, কিন্তু এই বিষয়টা প্রমাণ করার আগে প্রসিকিউটর মহোদয় আমাকে আটকে দিলেন। স্যার, আমার মনে হয় যে এরা ভাই বোন মিলেই ঘটনাটা ঘটিয়েছে। একজন গুড় হলে আরেকজন চিনি। অবজেকশন ইয়োর অনার। মিস্টার পাঠক সাক্ষীকে উস্কাচ্ছেন। মিস্টার পাঠক, এই রকম স্টেটমেন্টে মানহানির মামলাও হতে পারে। ইয়োর অনার, আমি তো শুধু প্রশ্ন করছি। এখন সাক্ষী যে উত্তর দেবে তার উপর তো আমার কোনো হাত নেই। তাহলে শুধু সঠিক প্রশ্নই করুন। আগে হ্যাঁ ইয়োর অনার, এটা বলুন যে আমার এই বিষয়ে জ্ঞান সত্যি কি যে আপনি আর অনিশ একসঙ্গে ব্যবসা করতে চাইছিলেন ফার্মাসিউটিক্যালসের? হ্যাঁ, এটা সত্যি কথা। হ্যাঁ, কিন্তু বিবাহটা ঠিক হওয়ার পর অনিশবাবু তার মত পাল্টে ফেলেছিলেন। যেই টাকাটা উনি আপনার ব্যবসাতে লাগাতে চাইছিলেন, যেই কথাটা হয়েছিল সেটা বদলে দিয়ে এখন উনি ওই সেই টাকাটাই গজল আর কনিষ্কর ওই ব্যবসাতে লাগাতে চাইছিলেন। এই বিষয়টাও কি সত্যি? দেখুন, অনিশ সবসময় বড় বড় স্বপ্ন দেখতো। ও অলিক চিন্তার জগতে ঘুরে বেড়াতো। কিন্তু এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। আমার কাছে মিনিস্ট্রি অফ কমার্স থেকে পাওয়া এই রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে। নতুন কোম্পানি গঠন করার জন্য এই তিনজন ডিরেক্টরের নাম রয়েছে: অনিশ কাপুর, গজল গুপ্তা কাপুর আর কনিষ্কা গুপ্তা। আপনার নাম তো এখানে কোথাও নেই। স্যার, আমাদের ফার্মা প্রজেক্টও সাইড বাই সাইড চলছিল। সাইড বাই সাইড চলছিল, যার মানে এটা দাঁড়ায় যে বিয়ের দিন আপনি
ওই কাগজপত্র নিয়ে ওই কন্ট্রাক্ট নিয়ে ওনার কাছে গিয়েছিলেন, উনি সই করতে অস্বীকার করে দিলেন, আপনি রাগের মাথায় হিংস্র হয়ে উঠলেন আর আপনি ওকে খুন করে ফেললেন। অদ্ভুত ব্যাপার, আমার বন্ধুর বিয়ে হচ্ছিল, আপনি তো বুঝতেই পারছেন তখনও কতটা ব্যস্ত ছিল। সেই তো বলছি যে উনি সই করতে অস্বীকার করেন, আপনি রেগে গেলেন খুব, আর রাগের মাথায় আপনি... আমি ওর ওপর কেন রাগ করব? অনিশ কলেজে আমার জুনিয়র ছিল, ব্যবসার সমস্ত কৌশল আমি ওকে শিখিয়েছি। না, এটাই তো কারণ ছিল আপনার সে বিষয়ে রেগে যাওয়ার অভয়বাবু, যে আপনার শিষ্য তার গুরুকেই মানা করে দিল। দেখুন, না আমার কাছে তখন কোনো ইনভেস্টরের অভাব ছিল, না এখন আছে। না, আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু আপনি আমার কথাটা বুঝতে পারছেন না, যে সর্বশেষ মুহূর্তে যখন আপনার ওই শিষ্য আপনার কথা অমান্য করলো, সেই কারণেই তো আপনি এতটা রেগে গিয়েছিলেন। আর এই যে নতুন নতুন এসেছে মেয়েটা গজল অনিশের জীবনে, সেই কারণে ও আপনার সঙ্গেই ব্যবহার করেছে। ইনফরমেশনের জন্য ধন্যবাদ মিস্টার পাঠক। এখন আপনি আদালতকে এটাও বলে দিন যে অভয় ইয়ামা শর্মা এই খুন কিভাবে করলো। রিয়নার নবদম্পতির ঘর ঠিকমতো পরিষ্কার করার পর সেখান থেকে শুধুমাত্র একটা পেন পাওয়া গেল, যার মধ্যে দুজনই অভয় আর অনিশের আঙুলের ছাপ ছিল। মিস্টার পাঠক, পেন দিয়ে সিগনেচার করা হয়, কারোর খুন নয়। রিয়নার আদালতে এই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেছে যে দুধে ওই বিষটা আগের থেকে মিশিয়ে রাখা হয়েছিল। মিসেস কাপুর 11:30টার সময় ওনার ঘরে দুধের গ্লাসটা নিয়ে গিয়েছিল, আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী অনিশবাবু ঠিক 12টার সময় ওই দুধটা খেয়েছিলেন। সেই সময়ে ঘরের মধ্যে অনিশবাবু আর গজল দেবী ছাড়া আর কেউ ছিলেন না। আর যেরকমটা আমি এর আগেও বলে দিয়েছি, ওই কলমটা ওই ঘরের থেকে পাওয়া আর ওই কলমের ওপর অভয়বাবু আর অনিশবাবুর আঙুলের ছাপ পাওয়া, এই বিষয়টার ইঙ্গিত দিচ্ছে এই অনার যে অভয়বাবু ওই ঘরের ভেতর গিয়েছিলেন ওই কাগজপত্রগুলোতে সই করাতে, আর অনিশবাবু মানা করে দিলেন, অভয়বাবু তাকে হত্যা করে ফেললেন। খুব সুন্দর গল্প বানালেন মিস্টার পাঠক। ছোট্ট একটু ভুল হয়ে গেল, অভয় ইয়ামা শর্মা ওই ঘরে কিন্তু তখন ঢোকেনি। এই কথার প্রমাণ রমানিকার এই ভিডিও রেকর্ডিং থেকেই পাওয়া যায়, যেটা 11:30 থেকে 12টার মধ্যে করা হয়। প্রসিকিউটর মহোদয়, আপনি ঠিকই বলেছেন, কিন্তু রেমানিকার এই ভিডিওতে আর বিয়ের যে ভিডিওটা ছিল দুটোর মধ্যে সময়ের ফারাক রয়েছে শুধুমাত্র 7 মিনিটের। আর এই 7 মিনিটের কথায় পরিবারের সবাই এটাই বলেছে যে অভয় শর্মা ওনাদের সাথেই ছিল। আমি কি এখন এখান থেকে যেতে পারি? আপনি তো সবার কথাই ভালো করে শুনলেন, এর থেকে আলাদা কিছু বলতে চান? আগে না, আমার তো মনে হয় এই মেয়েটাই অনিশের খুন করেছে। আমি তো এটা বুঝতে পারছি না অনিশের কি করে এই মেয়েটাকে পছন্দ হয়। দ্যাটস অল। ইয়োর উইটনেস প্লিজ। এখন রেমানিকা দিবে আমি কি করব? সব মানুষেরই হৃদয়ে ভালোবাসা তো জাগ্রতই হয়। সমস্ত ব্যক্তি কোনো না কোনো ব্যক্তি বিশেষ বা বস্তু বিশেষকে ভালোবাসে, যেরকম অনিশ গজল দেবীকে আর আপনি ধন দৌলতকে, পয়সাকে। কি কি বলতে চাইছেন আপনি? না মানে বলতে চাইছি, যতটা লম্বা আপনার বয়ফ্রেন্ডদের লিস্ট সেরকমই তারা বেশ ধনীও বটে। দেখুন, এটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার, এতে আপনার কি? আর এমনিতেও লাইফে টাকা থাকলে লাইফ অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, যদি জীবনে টাকা থাকে তো জীবনটা অনেকটাই সহজ হয়ে ওঠে। যেরকমটা আপনারও অনিশের ওই ধন দৌলতের প্রতি একটু টান এসে গিয়েছিল না? আমার অনিশের টাকার কি দরকার? এমনিতেও আমার অনেক আছে। হতে পারে আপনার কাছে নিজেরও যথেষ্ট টাকা পয়সা, কিন্তু আমার কাছে এখানে যে কয়েকটা কাগজপত্র রয়েছে সেটা থেকে প্রমাণ হয়ে যাবে ইওর অনার, এগুলো কিছু খবরের কাগজে পেজ 3-তে ছাপা অনিশবাবু আর ওনার ছবি, আর বেশ কিছু ওনার ক্রেডিট কার্ড, বিলস, রিসিটস, এই সমস্ত রয়েছে ইওর অনার। যার থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে ইওর অনার যে অনিশ
আর রেমানিকা দেবীর মধ্যে বন্ধুত্ব ছিল। আপনারা দুজন বাইরে ঘুরতে যেতেন, অনেকটা টাকা খরচ করতেন অনিশবাবু আপনার ওপর। আমি বলছি না, ওর ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট বলছে যে এই কেনাকাটা আপনি করতেন, বেশ দামি দামি পারফিউমস, জামা কাপড়, জুতো, ব্যাগস ইত্যাদি ইত্যাদি। এসব আমাকে কেন বলছেন? অনিশ এই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতো। হতে পারে এইসব শপিং অনিশ ওর জন্য করেছে। না, এই সমস্ত কেনাকাটা গজলের জন্য করা হয়নি, কেননা আপনি গজলের থেকে লম্বা। আপনার ড্রেস সাইজ 8 নম্বরের আর ওনার 6 নম্বরের। আপনার জুতোর মাপ 7 নম্বরের আর ওনার 5 নম্বরের। আর ওই বিলগুলোতে যেগুলো জজ সাহেবের সামনে পড়ে রয়েছে, সেগুলো সবকটা মাপ আপনার জামা কাপড়ের। 1 মিনিট পাঠক বাবু, যদি আপনার কথা মেনেও নি, তো রমানিকা দেবীর জন্য অনিশের বেঁচে থাকাটাই বেশি লাভের ছিল। ইয়নার, কোনো মহিলাই চাইবেন না যে তার স্বামী কোনো অন্য মহিলার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করুক। টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। আই মিন, গজলের সাথে অনিশ মানে এরকম মনে হচ্ছিল যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। মিস্টার পাঠক যাই বলুক না কেন, রমানিকার অনিশ কাপুরের মৃত্যুর সাথে কোনো যোগ নেই। ইয়নার, রমণিকা দেবীর এই কেসটাতে সর্বপ্রথম ওনার অনিশবাবুর পয়সার ওপর প্রেম জাগে, আর তারপর উনি অনিশবাবুর সঙ্গে ভালোবাসা শুরু করেন, আর উনি জানতেও পারেন না। এটা কি সত্যি নয় রমণিকা দেবী যে আপনি যতটা প্রেম অনিশবাবুকে করতেন ততটাই শত্রুতা আপনি ওনার নির্বাচিত স্ত্রীর প্রতি দেখাতেন? সাদাসিধা মিডল ক্লাস গজল দেবী। হ্যাঁ, তো আপনার কথা অনুযায়ী রমানিকা অনিশবাবুকে বিষ দিয়েছে? অবশ্যই। ওনার হৃদয়ের ক্ষতটা এতটাই গভীর ছিল যে সেদিন রাতে কাপুর পরিবারে উনি বিষের শিশি নিয়ে গিয়েছিলেন অনিশকে মেরে ফেলতে। তো ডিফেন্স বলছে যে রমানিকা অনিশ আর গজলের রুমে ঢুকেছিল। অনার, জানি না প্রসিকিউশন কেন এত তাড়াহুড়োর মধ্যে রয়েছেন যে ওই দুধে বিষটা কিন্তু ঘরের ভেতরেই ঢালা হয়েছিল। এটা পুরোপুরি সম্ভব যে ওই দুধে বিষটা ঘরের বাইরে ঢালা হয়, তারপর সেটাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়। আন্টি, হয়ে গেছে। রমণিকা দেবী, আপনি সে ভালোবাসায় হেরে যাওয়া সেই মহিলা যে অনিশবাবুর দুধে বিষ মিশিয়ে দিয়েছিলেন, তাকে একেবারে চুপ করিয়ে দিতে। হোয়াট ননসেন্স! আমি এরকম কিচ্ছু করিনি। সত্যিটা একটু কড়াই হয় রমণিকা দেবী। আপনি সাক্ষীকে উস্কাচ্ছেন পাঠক বাবু। সাস্টেইন। দুধে যে বিষ মেশানো হয়েছে সেটা বার করতে ফরেনসিক ডিপার্টমেন্ট যে সময় নিয়েছে, তাতে এটা প্রমাণ হয় যে এটা কোনো সাধারণ বিষ ছিল না, কোনো এমন এক ব্যক্তি মিশিয়েছে যার কেমিক্যাল সম্বন্ধে খুব ভালো ধারণা আছে। ডিফেন্সের কাছে কি কোনো প্রমাণ আছে যে রমানিকা ধর কেমিক্যাল প্রস্তুত করতে পটু? আগে না ইয়র। মিস্টার পাঠকের কথার ভিত্তিকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে কি রমানিকা ধরের বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ আছে কি? না ইওর অনার, সমস্ত প্রমাণ এটাই বলছে যে রমানিকা আর অনিশ খুব ভালো বন্ধু ছিল। উইটনেস ইজ এক্সকিউজড। আপনি গিয়ে আপনার সিটে বসে পড়ুন। দেবশ্রী দেবী, আপনি বলেছিলেন যে গজল কাউকে ডাকছিল, কারোর পিছু নিয়েছিল। কার পিছু নিয়েছিল? আপনি দেখেছিলেন কাউকে? না, ওখানে সমস্ত আত্মীয়রা ছাড়া আর কেউই ছিল না। গজল কষ্ট পেয়ে ওই সময় কি বলছিল, কি করছিল। কোন বিষয়ে শোকাহত হয়েছিলেন উনি? আপনি কি জানতেন তখন অনিশকে হত্যা করা হয়েছিল? আমি জানতাম না, কিন্তু আমার এটুকু মনে আছে যে গজল ওই সময় খুব খারাপ অবস্থায় ছিল। আপনি কি এটা মানছেন যে ওই জম যেটা গজল দেখছিল সেটা অভয় জম শর্মা? না, কারণ অভয় পুরোপুরি আমার সামনেই দাঁড়িয়েছিল, আর জম জম বলে চিৎকার করে গজল অন্য কোনো দিকে দেখাচ্ছিল। তো আপনি এটা বলছেন যে এই যমরাজ, মৃত্যুর দেবতা, ওনাকে ডাকছিলেন, তাকে দেখছিলেন? আমি কি করে জানবো? হ্যাঁ, কিন্তু ওর তো এরকমই মনে হচ্ছিল যে অনিশের আত্মাকে যমরাজ নিয়ে চলে যাচ্ছে। গজল দেবী তো খুবই সাদাসিধা পূজা অর্চনা করা একজন মহিলা। এবার এটাও কিরকম পুজো পাঠ স্যার যে দিনে দুপুরে যে কোনো সময় ভগবান দর্শন দেয়? কিন্তু বউ ভাতের রাতের আগে তো গজল একদম ঠিক ছিল, একদম নর্মাল। কিন্তু অনিশের মৃত্যুর পরে
হঠাৎই কেমন যেন হয়ে গেল। কোথাও এরকমটা নয় তো যে ওনাকে খুব বেশি পরিমাণে কোনো ড্রাগস ইত্যাদি দেওয়া হয়েছিল? ড্রাগস? ও গড, আমার প্রশ্নের উত্তরটা তো দিন। আমি কি করে জানবো? কেন? আপনি তো ড্রাগসের ব্যবসা করেন। এক্সকিউজ মি, আমি এক অনলাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ওয়েবসাইটের জন্য কাজ করি, আর খুব ভালো চাকরি আমার। আর আমার এই সমস্ত বেআইনি কাজ করার কোনো প্রয়োজন নেই। আর এমনি তো আমি একটি রেসপেক্টেবল ফ্যামিলি থেকে বিলং করি। এই যে দেখুন, এই আইডিটাকে চিনতে পারছেন আপনি? কনিকা টেনন। কনিকা ডিলডেন 2014। হ্যাঁ, এটা আমাদেরই একজন কাস্টমারের তো, আইডি। আপনি কি এটা মেনে নেবেন না যে আপনি এই কাস্টমারকে কনিকা ডিলডেন 2014 এনাকে সস্তা দামে চরস আর গাঁজা বেচেছিলেন? আমি আপনাকে একবার বলেছি যে আমি ড্রাগস বেচি না। ইওর অনার, আমার সহায়ক স্বয়ং এই জাল আইডিটা বানিয়েছেন আর ওনার সঙ্গে যোগাযোগ করেন আর ওনার থেকে সস্তা দামে চরস আর গাঁজা কিনেছেন ইওর অনার। তো আপনি কি এখনো একই কথা বলবেন যে ওই রাতে, ওই বিয়ের রাতে আপনি আপনার বন্ধুদের ড্রাগস দেননি? ওটা তো শুধু একটু স্ট্রেস আর টেনশনকে কম করার জন্য, ব্যাস, এর থেকে বেশি আর কিছুই না। ইওর অনার, অনিশের পোস্টমর্টেম রিপোর্টে এটা জানা যাচ্ছে যে ওর রক্তে বেশ অনেকটা পরিমাণে বিভিন্ন ড্রাগসের একটা মিশ্রণ পাওয়া যাচ্ছে, যাতে জানা যাচ্ছে না যে ওর মধ্যে ভাঙ ছিল। কিন্তু ইওর অনার, আমার সহায়ক ওনার থেকে যে ড্রাগটা নিয়েছিলেন আর পরীক্ষা নিরীক্ষা করার জন্য যখন আমার সহায়ক সেই ড্রাগটা নেয়, তখন ওর রক্ত পরীক্ষা করে জানতে পারা গিয়েছে যে সেই ড্রাগে ভাঙ ছিল ইওর অনার। তো আপনি দুধে ভাঙ মিশিয়েছিলেন কিনা? ওটাতে একটা নিয়ম ছিল, আর দুধে ভাঙ তো সবাই মিশিয়েছিলাম। আর আর এই কথাটা তো গজলও ভালো করে জানতো, আর অনিশও। নবদম্পতিকে দুধের মধ্যে ভাং মিশিয়ে খাওয়ানো সেটা আপনার পরিবারের রীতি হতে পারে, কিন্তু আদালতে যে ব্যক্তি নেশার দ্রব্য সেবন করেন বা অন্য কাউকে করান তাকে দণ্ড দেওয়া হয়। আমরা কি এখন মার্ডার কেস ছেড়ে এই মেয়েটার ওপর ড্রাগ প্যাডলিং এর কেস করব? আপনি এটা বলতে চাইছেন যে সবাই নেশাগ্রস্ত ছিল তাই উল্টোপাল্টা কথা বলছিল? যমরাজের তো কোনো বিষয় আমি জানি না ইওর অনার, কিন্তু যেই ব্যক্তিরা ওই জলসায় ছিলেন, নাচ গান করছিলেন, তাদের ওপর দেবশ্রী দেবীর দয়া ছিল। আপনি যদি সত্যি হন তাহলে তা দিয়ে কি প্রমাণ হবে? ইওর অনার, আমি শুধুমাত্র এটা বলতে চাইছি যে সেই রাতে যখন সমস্ত সাক্ষী নেশাগ্রস্ত ছিলেন, তো তাদের কথা আমরা কি করে বিশ্বাস রাখতে পারি? 1 সেকেন্ডের মধ্যে এই পুরো কেসটাই মিথ্যে হয়ে গেল। আমি শুধু এটুকু বলতে চাইছি ইওর অনার, যে সাক্ষীদের উপর বিশ্বাস না করা হোক, আর যে সমস্ত সঠিক প্রমাণ রয়েছে যেমন ওই ভিডিও রেকর্ডিংস, সেগুলোকে খুঁটিয়ে দেখা হোক। গজল দেবী, একটু দেখুন ওনাকে ইওর অনার। আসামির অবস্থা বিচার করে এই আদালত একদিনের জন্য মুলতবি করা হলো। আই এম রিয়েলি ভেরি সরি স্যার। মনে হচ্ছে যেন কোনো গভীর ঘুম ভেঙে উঠলাম, আর জানি নিজের কৃতকর্মের জন্য আপনাকে কতটা অসম্মানিত করেছি। এরকম কোনো ব্যাপার না, কিন্তু ভগবানের অসীম কৃপা যে আপনার শরীর এখন ঠিক আছে। মনে হচ্ছিল আমার যেন কোনো নেশা হয়ে গিয়েছিল। শুধুমাত্র নেশাই নয়, বিষ পাওয়া গিয়েছে আপনার রক্তে। সেই কারণেই আপনাকে দেখে মনে হচ্ছিল যে আপনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ওই দুধটা আমি একটুখানি খেয়েছিলাম, কিন্তু অনিশ হ্যাড দ্য হোল গ্লাস। দুঃখের বিষয় এটা। আর ভালো খবর হলো এটা যে আপনি অল্প একটু দুধ খেয়েছিলেন, না হলে অনিশের অবস্থাটা আপনার হতো। ওরা কিছু বুঝবে না স্যার, ওরা তো আমাকে নিজের স্বামীর খুনি ভাবে, কিন্তু আমি অনিশকে খুব ভালোবাসতাম। বুঝতে পারবেন, চেষ্টা চালিয়ে যাব ওনাদেরকে বোঝানোর। আই এম সরি মিস্টার শাস্ত্রী, কিন্তু কোনো ফিস না নিয়ে আমি আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। এক্সকিউজ মি স্যার। তুমি কি জাজ মিশ্রকে রিকোয়েস্ট করেছো যে কেডিকে এই কেস থেকে সরিয়ে তোমাকে নিয়ে আসা হোক? আমি একটা ইম্পর্টেন্ট কলে আছি, আমরা কি এটা পরে আলোচনা করতে পারি? আমাকে হ্যাঁ আর নাতে উত্তর দাও, দ্যাটস অল। মিস্টার শাস্ত্রী, আই উইল জাস্ট কল ইউ ব্যাক।
ম্যাডাম প্রসিকিউটর, কি হয়েছে বলুন, আপনার এত টেনশন কিসের? আরে তুমি তো নিজেই দেখতে পাচ্ছ কেডি কেসটা সমাধান করার জায়গায় আরো সমস্যা তৈরি করছে। প্রথমে আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু গজল কাপুরের রিপোর্ট অনুযায়ী ওর মানসিক অবস্থা 100% ঠিক আছে। যা কিছু ও করছিল ও নেশার ঘোরে করছিল, টেম্পোরারি ছিল। মীরা, তুমি যাই বলো না কেন, কিন্তু সমস্ত প্রমাণ তো ওর বিরুদ্ধেই রয়েছে। কি ধরনের ডিফেন্স লয়ার তুমি? নিজের ক্লায়েন্টকে বাঁচানোর বদলে ওকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছো। মীরা, লাইফে সবাইকে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করা উচিত। আর এমনিতেও কোর্টরুমের মধ্যে এই সমস্ত ইমোশনের কোনো জায়গা নেই। আই এম গ্ল্যাড যে এই কেসটা তুমি না কেডি লড়ছে। কেডির এত প্রশংসা, তাহলে ম্যাডাম প্রসিকিউটর আপনি আমার কাছে কি জন্য এসেছেন? তাহলে আপনি কেডির কাছেই যান। গুড পয়েন্ট, থ্যাংক ইউ। মীরা, ফ্রিতে একটা পরামর্শ দেব, ব্যাড চয়েস। আদালতের কাজ শুরু করা হোক। গজল দেবী, এখন আপনাকে পুরোপুরিভাবে সুস্থ বলে মনে হচ্ছে? আগে হ্যাঁ, আমি ঠিক আছি। আর আগের দিনের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। নেশার জিনিস গ্রহণ করার প্রভাব আপনার উপর কতটা পড়েছিল সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। যে নেশার জিনিস গ্রহণ করার পর যদি মানুষ আকাশে উঠতে পারে, তাহলে সেই ড্রাগ তার পায়ের তলার মাটিও পুরো সরিয়ে দেয়। আগে আমি আর বিষয় কিছুই জানি না। আমি ড্রাগস নেওয়ার বিরুদ্ধে। গুড, প্রসিড মিস্টার পাঠক। গজল দেবী, আদালতকে বলুন যে কি হয়েছিল সেই রাতে। দেখো তো কেমন লজ্জা পাচ্ছে। অনিশ, একটু সাবধানে। হ্যাঁ, মেয়েটা কিন্তু খুব ভোলা ভালা। কিন্তু আমাদের অনিস দাও এত ইনোসেন্ট নয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফুলসজ্জার রাতের ব্যাপার তো একটু আলাদা হয়, একদম স্পেশাল। আর তারপর? আমাদের আনন্দের সীমাই ছিল না। বাড়ির লোকেদের এতটা অপোজিশনের পরেও ফাইনালি আমরা বিয়ে করেছিলাম। আমাকে অনিশ রমানিকার ব্যাপারে বলেছিল, কিন্তু ওই সময় আমরা শুধু আমাদের ভবিষ্যৎ নিয়ে এক্সাইটেড ছিলাম। আমি এখনই আসছি। আমার হাত ছাড়ো। আমার বেশি অপেক্ষা করার অভ্যেস নেই। আচ্ছা, লোকেরা বলে যে অপেক্ষার ফল মিষ্টি হয়। অনিশ, অভয়, তুমি এখানে কি করছো? কংগ্রাটস ব্রো। প্লিজ যাও এখান থেকে। আরে দেখ না, তুই এই কন্ট্রাক্ট পেপারে সইও করিসনি, তো আমি ভাবলাম যে তোকে এটাতে সই করিনি। এমনি তো এর থেকে শুভ দিন আর কোনটাই বা হতে পারে। আরে এই সময় কেউ কারোর ঘরে ঢোকে নাকি? আরে সই কর না, সই করতে 1 মিনিট সময় লাগবে। আরে তোর হানিমুনের জন্য তো সারা জীবন পড়ে আছে। অভয়, এটা না এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। আচ্ছা নে, সই করে দে। আরে তুমি যাচ্ছ না, এখান থেকে ধাক্কা মেরে তোমাকে বের করে দেবো। আমি তোমার মুখও দেখতে চাই না। আমাদের ছোটবেলার বন্ধুত্বের মধ্যে একটা মেয়ে এসেছে না, আর তুই তো সব টাকা নিজের ওই শালার ব্যবসায় লাগাবি না? ছোটবেলার বন্ধুত্ব? হ্যাঁ, তুই আমার মা বাবাকে গজলের আগেনস্টে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলিস, যাতে ও আমাকে বিয়ে না করতে পারে। সব বুঝি আমি। আরে তুই বিয়ে করার জন্য 1000টা মেয়ে পাবি, কিন্তু আমার বন্ধুত্ব? অভয়, চলে যা এখান থেকে। তোকে বলছি আমি, চলে যা এখান থেকে। এখন যদি সবাই এটা জেনে যায় তাহলে আমার তো কোনো সম্মানই থাকবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। বৌদি, আই উইশ ইউ অ্যান্ড অনিশ আর ভেরি হ্যাপি অ্যান্ড লং ম্যারিড লাইফ। থ্যাংক ইউ অভয়। আর এই সময় প্লিজ আমাদের একলা ছেড়ে দাও।
ব্যাস আর কিছু মনে নেই আপনার? আগে না, তারপর বাস আমার চোখের সামনে কিরকম অন্ধকার হয়ে গেল, আর আর মাথাটাও খুব ব্যথা করছিল। ওই বিষাক্ত দুধের কারণেই অনার। ওই ঘর থেকে বাইরে যাওয়ার আগে অভয় যখন গজল দেবীর সঙ্গে কথা বলতে দাঁড়ালো, তো বৌদি, I wish you and Anish are very happy and long married life. থ্যাংক ইউ অভয়, আর এই সময় প্লিজ আমাদের একলা ছেড়ে দাও। আর ঠিক এই কারণেই জানালা ভেতর থেকে খোলা ছিল। আমি জানতাম যা কিছু হচ্ছে তার পেছনে অভয়েরই হাত আছে। এই যে যমরাজ, খুনি এইসব আপনি বলছিলেন, সেটাতে আপনি বলতে চাইছেন অভয় যম শর্মা, তাই তো? আগে হ্যাঁ, অনিশের মৃত্যুর আঘাতটা তো গভীর হবেই, তাই না? আর কিছু মনে পড়ছে আপনার? আগে না। কি পারফরমেন্স দিলেন, কিন্তু আনফর্চুনেটলি আদালতে অ্যাওয়ার্ড পাওয়া যায় না। আই অবজেক্ট ইউর অনার। সাস্টেন ম্যাডাম প্রসিকিউটর। আমার কথার জন্য আমি ক্ষমা চাইছি জজ সাহেব, কিন্তু মিস্টার পাঠক এতগুলো কথার মধ্যে একটা কথা তো ভুলেই গেছেন। ঠিক কোন দিকে ইঙ্গিত করছেন আপনি? আপনি ওনার কথায় এতটা বিশ্বাস কি করে করতে পারেন? ডক্টরদের এই ড্রাগের ব্যাপারে জানতে অনেকটা বেশি সময় লেগে যায়। হতেই পারে যে ড্রাগসের নেশায় গজল অভয়ামা শর্মার গল্পটা ভেবে নিয়েছে। ইউর অনার, আমি প্রসিকিউটরের এই বিবাদকে মেনে নিয়ে আদালতে কিছু পেশ করতে চাইব। আপনি যদি অনুমতি দেন তো আমি আরো একবার অভয় শর্মা বাবুকে এই কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। গজল দেবীর এই প্রত্যক্ষ বয়ানটা তো আপনি শুনেই ফেললেন। হ্যাঁ, আমি শুনেও নিলাম আর বুঝেও গেলাম। এই মহিলা দেখতে যতটা সহজ সরল, ভেতর থেকে ততটাই চালাক। আমার তো এখনো উনাকে সেদিন রাতের মতোই পাগল মনে হচ্ছে। তো আপনি এটা বলতে চাইছেন যে আপনি সেই রাতে অনিশের ঘরে যাননি? স্যার, আমার বন্ধুর নতুন বিয়ে হয়েছিল, আমি তাদের আনন্দ মাটি করতে কেন যাব? আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আপনি বিয়ের ভিডিও দেখে নিন। এই যে বিয়ের ভিডিওটা রয়েছে আর উজ্জয়নের ভিডিওটা রয়েছে, এই দুটো ভিডিওর মধ্যে 7 মিনিটের ফারাক রয়েছে। আপনি এই 7 মিনিটের মধ্যে অনিশকে হত্যা করেছিলেন তার ঘরের মধ্যে গিয়ে। স্যার, অনিশকে খুন আমি করিনি, এটা ওর বউ করেছে। আপনি অকারণে কেন আমাকে সন্দেহ করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? না, আপনি আমার কোনো ক্ষতি করতেও পারবেন না, কিন্তু অনিশ আপনার সঙ্গে পার্টনারশিপ করতে অস্বীকার করে দিল, সেই কারণে আপনি ওর ক্ষতি করে ফেললেন, ওকে হত্যা করে ফেললেন। দেখুন, আপনি যা বলবেন সেটা সব সত্যি, আর আমি যা বলবো সেগুলো সব মিথ্যে। আরে নেশায় মাতাল এই মেয়েটার কথার কি ভিত্তি আছে, কি প্রমাণ আছে? প্রমাণ? এই কাগজটাকে তো চিনতেই পারছেন আপনি। আমার কাছে তো এটা একটা অপ্রয়োজনীয় কাগজ মাত্র। এটা হচ্ছে সেই কাগজটা যেটা আপনি রাগের বশবর্তী হয়ে ওই জানালার বাইরে ফেলে দিয়েছিলেন। দেখুন, আপনি অকারণে আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। কি প্রমাণ আছে যে কাগজটা আমি ফেলেছিলাম? আচ্ছা, আরে সারা বাড়িতে প্রচুর লোকজন ছিল, যে কেউ ওটা ওখানে ফেলতে পারে। আপনি তো জানেন নিশ্চয়ই এই কাগজটাতে ঠিক কি লেখা আছে। কোটি টাকার কেমিক্যাল ফর্মুলা, যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। দেখুন না, আমি এই কাগজটাকে চিনতে পারছি না, এই ফর্মুলাটাকে। আচ্ছা, এই যে কোটি টাকার ফর্মুলা যেটা একজন ক্যান্সার পেশেন্টকে তার জীবন দান করতে পারে, এটার যখন রেজিস্ট্রেশন করা হয়েছিল ইওর অনার, এটা তো ওনারই নামে করা হয়েছে। বিচিত্র বিষয় হলো এই যে কোটি টাকার এই রাসায়নিক এই ফর্মুলা নিজেই আপনি করেছেন, আর এখন আপনি স্বয়ংই এটা আপনার শরীর থেকে ঝেড়ে ফেলছেন। ওকে, ফাইন। আমি বহু বছর পরিশ্রমের পর এই ফর্মুলাটা তৈরি করেছি, কিন্তু এর থেকে এটা কিভাবে প্রমাণিত হয় যে আমি অনিশকে খুন করেছি? প্রত্যক্ষ প্রমাণ আবার কি? আপনার ফর্মুলা থেকে আলাদা 3টে এরকম কেমিক্যালস রয়েছে, যেগুলো আপনার ফর্মুলাতে যদি না থাকে তাহলে আপনার এই ফর্মুলাটা কোনো বিষের থেকে কম কিছু নয়। ইওর অনার, আপনার টেবিলের ওপর সর্বশেষ ফরেনসিক্স টেস্ট রাখা আছে, আর সঙ্গে ওনার যে রাসায়নিক যে ফর্মুলা রয়েছে সেগুলো পরীক্ষার রিপোর্টও রাখা আছে। ইওর অনার, এই দুটোকে মেলালে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে
যে ওনারই বিষের সাহায্যে অনিশকে হত্যা করা হয়েছিল। এটা সম্পূর্ণ মিথ্যে। মিস্টার আর মিসেস কাপুর তাদের নিজের সন্তানকে হত্যা করার কথা ভাবতেও পারতেন না। নমিয়া দেবী আর দেবশ্রী দেবী ছোট ছোট চালাকি করে বেশি দূরে এগোতে পারতেন না। বাকি রইল উজ্জয়িনী আর রমানিকা। ওনারা তো এরকম ফর্মুলা, এরকম রাসায়নিক সম্পর্কিত জ্ঞান কোনোভাবেই পেতেই পারেন না। ওই শিশিটা যেখানে ওই বিষটা ছিল সেটার ওপর এখনো অভয়বাবু আপনার ল্যাবের একটা লেবেল লাগানো রয়েছে। ওই কলমের ওপর আপনার আঙুলের ছাপ পাওয়া যাওয়া কারণটা তো আপনার কাছে ছিলই। আর যখন সুযোগ পেলেন বিয়ের ওই হইহট্টগোলের মধ্যে আপনি সুযোগের সদ্ব্যবহার করলেন আর ওকে হত্যা করে ফেললেন। ইয়নার, অনিশবাবুর হত্যাকারী আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমি আদালতের কাছে আবেদন করছি যে আমার মক্কেল গজল দেবীকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। হ্যাঁ, আমি অনিশকে খুন করেছি। কি না করেছি আমরা একে অপরের জন্য। ছোটবেলা থেকে আমার কাছেই বেশি টাকা ছিল, কিন্তু আমার বাবার মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু রয়ে গেল প্রচুর ধার বাকি। অনিশ সব সময়ের জন্য আমার পাশে ছিল, কিন্তু যেদিন থেকে ওর জীবনে এই মেয়েটা এলো সেদিন থেকে ও পাল্টে গেল। ও শুধুমাত্র এই মেয়েটার কথাই শুনতো। আমাদের ছোটবেলার বন্ধুত্বও ভুলে গেল। ও আমার ব্যবসায় আর টাকা দিতে রাজি হলো না, আর সেই কারণে আমি একটা বিজনেস ডিলের জন্য তুমি আমার অনিশকে মেরে ফেললে। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত অভয় শর্মাকে অনিশ কাপুরের হত্যার জন্য দোষী সাব্যস্ত করে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। আর তার সঙ্গে মিস নামিয়া, মিস দেবশ্রী এবং মিস্টার যোগেশের সঙ্গে সম্বন্ধিত যে যে তথ্য আমাদের সামনে প্রকাশ হয়েছে তার ওপর ভিত্তি করে এই আদালত তাদের ওপর আলাদা করে মামলা করবার হুকুম দিচ্ছে। আর বাকি রইলেন মিসেস গজল। ওনাকে আদালত নির্দোষী হিসেবে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। যোগ। ওয়েল ডান মিস্টার কে ডি পাঠক, কংগ্রাটস, আপনি তো জিতে গেলেন। ওয়াই পটেলের কেসটা কি হলো? ফরগেট অ্যাবাউট ইট। ওই কেসটার বিষয়ে কিছু বলার নেই। আই আন্ডারস্ট্যান্ড। তাছাড়াও প্রথম থেকেই স্পষ্ট ছিল যে ওয়াই প্যাটেল অপরাধী। আপনি তো জানেন অপরাধীদের কেস আমি লড়ি না। আর তাছাড়াও কৃতজ্ঞ আমি আপনার ওপর যে আপনি একজন নির্দোষকে বাঁচানোর সুযোগ দিলেন আমাকে। থ্যাঙ্কস।